টি-20 ফরম্যাট থেকে বিরাট কোহলি তো অবসর নিয়েছেন, তাই তো? কিন্তু তিলক ভার্মা যেন বিরাট কোহলির জাতিস্বর হয়ে ফিরে এলেন চেন্নাইতে। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-20 ম্যাচে ভারত যে 2 উইকেটের রুদ্ধশ্বাস জয় পেল, সেইখানটাতে তিলক ভার্মার 55 বলে অপরাজিত 72 রানের ইনিংসটার মূল্য আসলে অমূল্য। তার এই ইনিংসটা বলুন, ইনিংসের পেসটা যেভাবে সেট করেছে সেইটা বলুন, যখন মেরে খেলার দরকার, যখন ধরে খেলার দরকার সেইগুলো বলুন, 16 নম্বর ওভারে 2টা ছক্কার কথা বলুন, লাস্ট ওভারে গিয়ে তার ওই উইনিং যে শর্ট বাউন্ডারিটা সেইটার কথা বলুন, পুরোটা জুড়েই যেন বিরাট কোহলির সিগনেচারটা রয়েই গিয়েছে। তিলক ভার্মার এই ইনিংসেই ভারত সিরিজে 2-0 ব্যবধানে এগিয়ে গেল। ম্যাচের টার্নিং পয়েন্ট তিলক ভার্মার ইনিংসটা। ধরেন আপনি মোটা দাগে বললে তো তেমনটা আসলে বলতেই পারেন, কিন্তু আরো যদি স্পেসিফিক করি তাহলে আসলে কোনটাকে বলবেন? দেখুন, প্রথম টি-20 ম্যাচে কলকাতায় ইংল্যান্ড মাত্র 132 রানে আটকে গিয়েছিল, সেইটা চেস করে জয়ে ভারতের কোনোই সমস্যা হয়নি। চেন্নাইতে দ্বিতীয় টি-20 ম্যাচে ইংল্যান্ড তার চেয়ে 33 রান বেশি করেছে, 165 রান করেছে। এইটাতেও ভারতের সমস্যা হবে বোঝা যায়নি। আমি ইনিংসের মিড ব্রেকে দেখছিলাম যে অক্ষর প্যাটেল বলছিলেন এই রানটা আমরা সহজেই চেস করে ফেলবো, 180 190 হলে সেইটা হয়তো বা চ্যালেঞ্জিং হতো। কিন্তু এই 165 চেস করতে গিয়ে ভারতের ঘাম ছুটে গিয়েছিল, অমনটা বোধহয় আমরা বলতেই পারি। ধরুন অভিষেক শর্মা শুরুতেই তিনি ফার্স্ট ওভারে 3টা বাউন্ডারি মারলেন জফরা আর্চারকে, পরের ওভারে মার্কুটের বলে তিনি আউট হয়ে গেলেন, নেক্সট ওভারে সঞ্জু স্যামসনও আউট হয়ে গেলেন সেই আর্চারের বলে। ভারত এই শুরুতে 2 ওপেনারের ধাক্কা সামলে পাওয়ার প্লেতে মোটামুটি সামলেই নিয়েছিল। তারা 2 উইকেটে 58 রানে পৌঁছে গিয়েছিল। সূর্যকুমার যাদব এবং তিলক ভার্মা দুইজনই উইকেটে ছিলেন। ওই জায়গাটাতে তাদের আরও একটা মিনি ধস হলো। ইংল্যান্ড সামহাউ ম্যাচে আবার ফেরার একটা পথ তৈরি করে ফেললো। কিভাবে? পাওয়ার প্লে লাস্ট ওভারে সূর্যকুমারের উইকেটটা নিয়ে, তারপরে ধ্রুব জুরেল ও হার্দিক পান্ডিয়ার উইকেট নিয়ে 10th ওভারের মধ্যে, যেটা পাওয়ার প্লেতে যেটা তাদের 2 উইকেটে 58 রানে ছিল, 10th ওভার আস্তে আস্তে দেখা গেল 5 উইকেটে 78 হয়ে গেছে। 20 রানের মধ্যে 3টা উইকেট তুলে নিয়ে ইংল্যান্ড ম্যাচে ফিরেছিল এবং 165 যে ইংল্যান্ড করেছিল সেটাকে তখন উইনিং স্কোর বলে ভাবার যথেষ্ট কারণ ছিল। হতেও পারতো সেটা, যদি না ওয়াশিংটন সুন্দরের ক্যাচটা ফেলে দিতেন মিড অনে দাঁড়িয়ে আদিল রশিদ। মার্কুডের ওই 13 নম্বর ওভারে আদিল রশিদ সহজতম ক্যাচটা শুধু ফেলেনি, ওই ওভারের শেষ 3টা বলের হিসাব যদি ধরেন, উডের একটা নোবল হলো, ফ্রি হিটে ওই ওয়াশিংটন সুন্দর ছক্কা মারলেন, তারপরে 4-4, শেষ 3 বলে 14 রান 15 রান। আপনি যদি ওইখানটাতে হচ্ছে গিয়ে ওই নোবলটাকে কাউন্ট করেন, ম্যাচে কিন্তু ভারত আবার সেই 42 বলে 53 রান এরকম একটা সহজ সমীকরণের মধ্যে চলে আসলো। সামহাউ ইংল্যান্ড আবার ওই জায়গা থেকেও একটা কামব্যাক করেছিল। হ্যাঁ, এক প্রান্তে তিলক ভার্মা ছিলেন, তিনি খুব ভালো ব্যাটিং করছিলেন, দুর্দান্ত ব্যাটিং করছিলেন, কিন্তু এরপরেও যখন পরপর 2 ওভারে ওয়াশিংটন সুন্দর এবং অক্ষর প্যাটেলের উইকেটে ইংল্যান্ড তুলে নিল, 15 ওভার শেষে হিসাবটা এরকম গিয়ে দাঁড়ালো যে শেষ 30 বলে 40 রান প্রয়োজন, হাতে আছে মাত্র 3 উইকেট। তখন তো যে কোনো কিছুই সম্ভব, যে কোনো কিছুই আসলে হতে পারে। ওই সময় ওই 16 নম্বর ওভারটা জফরা আর্চার আবার করতে আসলেন এবং তার বোলিংটাতে 19 রান উঠে গেল ওই ওভারটাতেই। তিলক ভার্মা প্রথমটাতে তার টপেজ হয়ে সেটা ছক্কা হয়েছে, ঠিক আছে, কিন্তু সেকেন্ড যে ছক্কাটা তিনি মেরেছেন সেইটা আসলে অসাধারণ। এবং এরপরে হচ্ছে গিয়ে হার্দিক আরও একটা 4 ওই ওভারে মেরেছেন। ওই ওভারে 19 রান হওয়ার পর ইকুয়েশনটা অনেক বেশি সহজ হয়ে গিয়েছে। 30 বলে 40 থেকে সেটা হয়ে গিয়েছিল 24 বলে 21 রান। হ্যাঁ, এরপরে হার্দিক আউট হয়েছেন, কিন্তু ভারতের জয়ের নিয়ে আর খুব একটা অনিশ্চয়তার মধ্যে পড়তে, অবভিয়াসলি 2টা উইকেট ছিল, অতএব আসলে 2টা বল লাগতো ইংল্যান্ডকে ম্যাচ জেতার জন্য। লাস্ট ওভারের হিসাবও যদি আপনি করেন যে 6 রান প্রয়োজন, প্রথম বলটাতে 2 রান নিলেন তিলক ভার্মা, তারপরের বলে বাউন্ডারি মেরে 4 বল হাতে রেখেই দলকে জিতিয়ে দিলেন। 55 বলে অপরাজিত 72 রানের একটা দুর্দান্ত ইনিংস খেললেন নাম্বার 3-তে নেমে। এবং আমি যেটা বললাম যে ভারতের এই হোয়াইট বল ক্রিকেটের নাম্বার 3 পজিশনটা যিনি নিজের করে নিয়েছেন সেই বিরাট কোহলি। টি-20 ফরম্যাটে তো আর নেই, কিন্তু টি-20তে একেবারে বিরাট কোহলির মতো একটা ইনিংস তিনি খেলেছেন এবং পুরো ইনিংসটাতেই সেই কোহলির সিগনেচারটা আসলে রয়ে গিয়েছে। এখন 165 পর্যন্ত যে ইংল্যান্ড গেল, সেই পর্যন্ত তাদের যাওয়ার
কথা ছিল না, মানে ওই রকম একটা অবস্থার মধ্যে তারা পড়ে গিয়েছিল। ভারতের হিসাবটা হয়েছে যে তারা স্পিন দিয়ে ইংল্যান্ডকে কাবু করার চেষ্টা করছে। এই যে ইংল্যান্ড যে ম্যাচে এইভাবে কামব্যাক করেছে, বারবার কামব্যাক করেছে, মূলত কিন্তু তাদের সেই গতি দিয়ে, তাদের সেই পেস দিয়ে, তাদের সেই ফাস্ট বোলার দিয়ে। হ্যাঁ, ওইখানে জফরা আর্চার 4 ওভারে 60 রান দিয়ে দিয়েছেন, সেইটাই শেষ পর্যন্ত গিয়ে ডিফারেন্সটা মেক করে দিয়েছে। একটা বড় সেই জায়গাটাতে ছিল। ভারত সেইখানে হচ্ছে গিয়ে স্পিন অ্যাটাক দিয়েই ইংল্যান্ডের ব্যাটিংটাকে একেবারে ধসিয়ে দিয়েছেন। প্রথম ম্যাচে তাদের স্পিনার ছিল বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণয়, অক্ষর প্যাটেল। এই ম্যাচে তারা ওয়াশিংটন সুন্দরকেও অ্যাড করে, এমনকি অভিষেক শর্মাকে দিয়েও তারা 1 ওভার করায়। 20 ওভারের মধ্যে 14টা ওভার স্পিনারদের দিয়ে তারা করেছে এবং সেই 14 ওভারে ইংল্যান্ড 118 রান মাত্র তুলতে পেরেছে। 6টা উইকেট তারা হারিয়েছে। প্রথম ওভারটাতে ফার্স্ট ব্রেক থ্রুটাই ফিল সল্টের উইকেটটা তুলে নিয়েছেন আর্শদীপ সিং তিনি। তারপরে যখন স্পিন অ্যাটাক 4th ওভারে এসেছেন ওয়াশিংটন সুন্দর, ফার্স্ট বলেই তিনি উইকেটটা তুলে নিয়েছেন। তারপরেও কিন্তু পাওয়ার প্লেতে 2 উইকেটে 58 রানে ইংল্যান্ড চলে গিয়েছিল। সেইখান থেকে তারা খুব কাছাকাছি সময়ে 3টা উইকেট হারিয়ে ফেলে। স্পেশালি পরপর 2 ওভারে যে ওখানে হ্যারি ব্রুকের উইকেটটা গিয়েছে, কিন্তু পরপর 2 ওভারে ব্রুকের উইকেটটা বরুণ চক্রবর্তী তিনি নিয়েছেন, কিন্তু পরপর 2 ওভারে অক্ষর প্যাটেল যে ওইখানটাতে ইংল্যান্ডের ক্যাপ্টেন জর্জ বাটলার এবং লিয়াম লিভিংস্টোনকে আউট করে, ওইটা আসলে ম্যাচের কনটেক্সটে খুবই গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত গিয়ে সেটা হয়নি, কিন্তু ওই সময় যদি আপনি হিসাবটা করে দেখেন, স্পেশালি বাটলার যত স্বচ্ছন্দে ব্যাটিং করছিলেন ফার্স্ট ম্যাচের মতো এই ম্যাচেও 30 বলে 45 রানে একটা ইনিংস খেলেছেন, ফলে ওই 2টা উইকেট তুলে নেওয়াটা কিন্তু ভারতের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। হ্যাঁ, 90 রানে 5 উইকেট পড়ে যাওয়ার পরও ইংল্যান্ড সামহাউ তারা 165 পর্যন্ত চলে যেতে পারে। কার্সনের রান আউটটা 17 বলে 31 রান তিনি করেছিলেন এবং তিনি রান আউট না হলে হয়তো বা স্কোরটা আরেকটু বেশি হতে পারতো, হয়তো বা 180-85 হতে পারতো। ওই যে 15-20টা রান, সেইটাতেই হয়তো বা ইংল্যান্ডের জয় এবং পরাজয়ের মধ্যে পার্থক্যটা করে দিয়েছে। ভারতের ওই 165 রান তারা করতে নেমে তারা যতটা স্বচ্ছন্দে, যতটা সহজে জয় পাবে বলে ভেবেছিল, সেইটা হয়নি, শেষ পর্যন্ত গিয়ে হয়নি। তবে ম্যাচটা তারা জিতে নিয়েছে এইখানটাতে 2 উইকেটে এবং সিরিজে 2-0 ব্যবধানে এগিয়ে গেছে। তিলক ভার্মার কথা আমি বলছিলাম, যে ইনিংসটা তিনি খেলেছেন একেবারে বিরাট কোহলির কপি একটা ইনিংস তিনি খেলেছেন, মানে তার কার্বন কপি একটা ইনিংস তিনি খেলেছেন এবং সেইটাতেই ভারতের জয়টা নিশ্চিত হয়ে গিয়েছে। তাহলে এই যে ম্যাচটা, যেইখানে 5 ম্যাচের T20 সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে ভারত 2-0 ব্যবধানে এগিয়ে গেল, সেইখানটাতে আপনি টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন? ইংল্যান্ডকে 165 রানে আটকে রাখার ক্ষেত্রে ওই যে পরপর 2 ওভারে 2টো উইকেট তুলে না অক্ষর প্যাটেলের, জর্জ বাটলার এবং লিয়াম লিভিংস্টোন, আমি মনে করি ওইটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গাটাতে হচ্ছে গিয়ে মানে তারা শেষ দিকে গিয়ে যেইভাবে তিলক ভার্মার ব্যাটিংয়ের কথা তো থ্রু আউট দ্য ইনিংসই বলতে হয়, তিনি 2nd ওভারে উইকেটে গিয়েছেন, লাস্ট পর্যন্ত ক্রিজে ছিলেন, শেষ পর্যন্ত দলের জয় নিশ্চিত করেই তিনি মাঠ ছেড়েছেন। এবং আমি বলছিলাম যে বারবার যে কথাটা বলছি যে সেই বিরাট কোহলির মতো ইনিংস, শুধুই তো আর সেটা বলা হচ্ছে না, শুধুই সেই কম্পারিজনটা আসলে করাটা হচ্ছে না। ওই যে মাঝখানে সময়টাতে 20 রানে 3 উইকেট হারিয়ে ভারত একটা চাপের মধ্যে পড়ে গিয়েছিল। আমি জানি না যে ওয়াশিংটন সুন্দরের ক্যাচটা যদি ধরতে পারতেন ওইখানটাতে আদিল রশিদ, তাহলে হয়তো বা ম্যাচের রেজাল্টটা অন্যরকম হয়ে যেতে পারতো। 100 আগে 6 উইকেটে ভারতের পড়ে যেতে পারতো। তিলক ভার্মাও কি তখন আসলে ম্যাচটা জেতাতে পারতেন কিনা একটা বড় কোয়েশ্চেন মার্ক তৈরি হতো। সো ওয়াশিংটন স্পেশালি সুন্দরের ক্যাচ ছেড়ে দেওয়ার পর ওই ওভারটাতেই তো শেষ 3 বলে ওই যে 14 রান 15 রান হয়ে গেল, সেই কারণে ওইটা গুরুত্বপূর্ণ। কিন্তু আমার কাছে মনে হয় কি আরো বেশি গুরুত্বপূর্ণ ইনিংসের 16 নম্বর ওভারটা। ওই যে 16 নম্বর ওভারে জফরা আর্চারের প্রথম 2টা, মানে ওই যে জফরা আর্চারের বলে ছক্কা মারলেন, আবার ওইখানটাতে একটা 4 ওভার দিয়ে মারলো, ওই ওভারটা থেকে যে 19 রান হয়েছে, সেইটাতেই ভারতের জয়টা পুরোপুরি নিশ্চিত হয়ে গেছে আমার কাছে মনে হয়। সেই কারণে আমি আসলে অন্য সবকিছু ছাড়িয়ে, অন্য সবকিছু ছাপিয়ে ওই যে 16 নম্বর ওভার, যখন ভারতের 30 বলে 40 রান দরকার, ওই সময় যে 16 নম্বর ওভারটা থেকে 19 রান হলো, ইকুয়েশনটা হয়ে গেল 24 বলে 21 রানের, ওইটাকেই তাই আমার কাছে টার্নিং পয়েন্ট বলে মনে হচ্ছে। একমত হবেন কি আপনি আমার সঙ্গে, নাকি অন্য কোনো কিছুকে বলবেন? ক্যাচ ড্রপকে আপনি বলতে পারেন, বা অন্য কোনো কিছু আসলে আপনার টার্নিং পয়েন্ট আসলে হতেই পারে। আপনার টার্নিং পয়েন্টটাও জানাতে পারেন।